একটু পিছনের দিকে যেটা হয়েছে, দু চার কথা বলে নিই। বিশেষ করে লাস্ট ক্লাসটাতে আমরা যেগুলো দেখে এসেছি, বা লাস্ট দুটো ক্লাসে যেগুলো দেখে এসেছি, যদি ফটো ইলেকট্রিক এফেক্ট বা কম্পাউন্ড এফেক্টে এক্সপ্লেন করতে হয়, উই হ্যাভ টু কনসিডার দি কর্পাসকুলার নেচার অফ লাইট। অন দি আদার হ্যান্ড, আমরা যখন ইন্টারফারেন্স বা ডিফ্লেকশন এই ফেনোমেনা গুলোকে দেখেছি বা এক্সপ্লেন করেছি, সেক্ষেত্রে কিন্তু লাইটটাকে আমরা ওয়েভ হিসাবে কনসিডার করে এসেছি। তো এই অ্যাট দি এন্ড আমরা যেটা বলেছিলাম যে লাইটটা তাহলে এই ডুয়াল ক্যারেক্টার শো করে, হ্যাঁ, কর্পাসকুলার নেচার এবং ওয়েভ নেচার, এরকম ডুয়াল ক্যারেক্টার লাইটের ক্ষেত্রে দেখে এসেছি। তার সেই এক্সপেরিমেন্টাল এভিডেন্স গুলো অন্তত আমরা ডিসকাস করে এসেছি বা সেগুলোকে পড়ে এসেছি। তো এই প্রসঙ্গেই ডিপ রয় 1925-এ একটা কমেন্ট করেছিলেন, যেটা দিয়ে আমরা আজকের টপিকটা শুরু করছি। The basic idea of quantum theory is, of course, the impossibility of considering an isolated fragment of energy without assigning a certain frequency to it. লাস্ট ক্লাসে কেউ একজন বোধহয় কোয়েশ্চেন করেছিল যে একটা পার্টিকেলের সাথে ফ্রিকোয়েন্সি আমরা কিভাবে করতে পারি, অ্যাসাইন করতে পারি। তো এটা বোধহয় একটা সেই কনটেক্সটে এটা একটা কমেন্ট, হ্যাঁ। Basic idea of quantum theory is, of course, the impossibility of considering an isolated fragment of energy without assigning frequency to it. অর্থাৎ যদি আমাদের কোন একটা আইসোলেটেড এনার্জি ফ্র্যাগমেন্ট থাকে, বেসিক্যালি যেটাকে আমরা এনার্জি কোয়ান্টাম হিসাবে পড়ে এসেছি, এই এনার্জি কোয়ান্টাম এর সাথে একটা সার্টেন ফ্রিকোয়েন্সি অ্যাসাইন করতে হবে। এটাই কিন্তু বেসিক আইডিয়া, হ্যাঁ। যদি আমরা এরকম আইসোলেটেড ফ্র্যাগমেন্ট অফ এনার্জির সাথে কোনো সার্টেন ফ্রিকোয়েন্সি অ্যাসাইন করতে না পারি, তাহলে কিন্তু মানে এই জিনিসটা ভাবাই যায় না। হ্যাঁ, আমরা এরকম কোনো এনার্জি কোয়ান্টার কথা ভাবতে পারি না উইদাউট সার্টেন ফ্রিকোয়েন্সি অ্যাসাইন টু ইট। এটাই বলতে চাওয়া হয়েছে এখানে, হ্যাঁ। Next, it continues. I was convinced that the wave particle duality discovered by Einstein in his theory of light quanta was absolutely general and extended to all of the physical world. And it seemed certain to me, therefore, that the propagation of a wave is associated with the motion of a particle of any sort, photon, electron, proton, or any other. যেটাকে বেসিক্যালি আমরা ডিব্রয় হাইপোথিসিস বা ডিব্রয় পস্টুলেট এরকম নামে জেনে এসেছি আর কি। আমি এই জিনিসটাকে আবার বলছি যে এই আইনস্টাইনের যে লাইট কোয়ান্টাম এটা ছিল, ডিসকভারিটা ছিল, সেইটার উপর বেস করে ডিব্রয় স্পেকুলেট করেছিলেন যে ফিজিক্যাল ওয়ার্ল্ডে যে কোনো পার্টিকেলের মোশনের সাথেই একটা ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকবে। যে কোনো পার্টিকেলের মোশনের সাথে একটা ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকবে। সেই পার্টিকেলটা ফোটন হোক, ইলেকট্রন হোক, প্রোটন হোক, যে ধরনের পার্টিকেলই হোক না কেন, whenever there is a motion of a particle, a wave will be associated with it. And as you know that the wavelength of that wave is given by h by p. সেই যে ওয়েভ, সেই ওয়েভের ওয়েভলেন্থটাকে এরকম h by p এইভাবে দেওয়া যায়। এই যে ওয়েভটা, সেই ওয়েভটাকে আমরা ম্যাটার ওয়েভস বলে থাকি বা ম্যাটার ওয়েভ বলে থাকি। তোমরা আর কি কি ধরনের ওয়েভের কথা জানো? সাধারণভাবে ওয়েভ গুলোকে যদি ক্লাসিফাই করা হয় অ্যাকর্ডিং টু দেয়ার অরিজিন, কিভাবে ভাগ করা যায়? অরিজিন এন্ড নেচার, নেচারটি যদি বলি, কিভাবে ভাগ করা যায় ওয়েভকে? আমরা একটা ক্লাসিফিকেশন দেখে এসেছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আরেকটা ভাগ দেখে এসেছি সেটা ইলাস্টিক ওয়েভ। ইলাস্টিক ওয়েভ বা যেটাকে সাধারণভাবে অ্যাকোস্টিক ওয়েভ হিসাবে বলে এসেছে, বা অনেক সময় সেটাকে মেটেরিয়াল ওয়েভও বলতে পারো। এইখানে যে ওয়েভটার কথা বলা হচ্ছে সেটা ম্যাটার ওয়েভস। আমরা দেখেছি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ in many feature differs from that of elastic wave. কোন দুটো তফাৎ বলতে পারবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সাথে মেটেরিয়াল ওয়েভ বা ইলাস্টিক ওয়েভের তফাৎ? হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? স্যার আরেকবার বলবেন, শুনতে পাইনি, একটু কেটে গেছিল। একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এর সাথে ইলাস্টিক ওয়েভের ডিফারেন্স, যে কোনো দুটো ডিফারেন্স মেনশন করতে পারবে? ডিফারেন্স বিটুইন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এন্ড মেটেরিয়াল ওয়েভ অর ইলাস্টিক ওয়েভ?
হ্যাঁ স্যার, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা তো ওয়েভ ডিপেন্ড করে না, মিডিয়ামের উপর, মিডিয়ামের উপর depend করে না। Propagation is independent of the medium. মানে independent of the medium means medium থাকুক বা না থাকুক it will propagate, but an elastic wave cannot propagate without a medium, right? এটা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স। আরো অনেক এরকম ডিফারেন্স রয়েছে এক্ষেত্রে তোমার এ, কি বলো, ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড থাকে, এটা একটা ট্রান্সভার্স নেচারের। whereas তোমার ইলাস্টিক ওয়েভ দ্যাট ক্যান বি আইদার টাইপ, ট্রান্সভার্স ওয়েভ হতে পারে বা লংগিটিউডিনাল ওয়েভ হতে পারে, হ্যাঁ? এরকম অনেক ডিফারেন্স রয়েছে, কিন্তু আমি এখানে যে পার্টিকুলার ওয়েভটার কথা বলছি, ম্যাটার ওয়েভস, দ্যাট ইজ ডিফারেন্ট ইন মেনি রেসপেক্টস ফ্রম আদার টু ওয়েভস। এই ম্যাটার ওয়েভটা কিন্তু অন্য দুটো টাইপ থেকে অনেক দিক থেকে ডিফারেন্ট। কেমন? প্রথমত অরিজিনের দিকে যদি তাকাও, এই ম্যাটার ওয়েভটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা এদের ইলাস্টিক ওয়েভের মতো নয়। ম্যাটার ওয়েভ ইজ অরিজিনেটেড ডিউ টু দি মোশন অফ পার্টিকেল, পার্টিকেলের মোশনের সাথে জিনিসটা অ্যাসোসিয়েটেড। এরপর আরো কিছু ডিফারেন্স যদি বলতে হয়, যে ফ্রি স্পেসের কথা যদি বলি, ফ্রি স্পেসে কিন্তু এই ম্যাটার ওয়েভটা এক্সিস্ট করতে পারে। ম্যাটার ওয়েভটা ফ্রি স্পেসে এক্সিস্ট করতে পারে। ইট হ্যাজ এগেইন নাথিং টু ডু উইথ দি মিডিয়াম। কোনো ডিসপারসিভ মিডিয়াম থাকতে পারে, সেক্ষেত্রে ফিচার কেমন হবে আমরা পরে দেখবো। বাট ফর দি টাইম বিং আমরা যেটা বলবো যে মিডিয়াম থাক বা না থাক, এই ম্যাটার ওয়েভটা প্রপাগেট করবে। এরকম প্রচুর ডিফারেন্স রয়েছে ম্যাটার ওয়েভসের, সেইগুলো পরপর যখন আমরা এগোতে থাকবো জিনিসগুলোকে ক্লিয়ার করা যাবে আর কি। তো আমি একদম এই অরিজিনটার দিকে যাচ্ছি, যে ম্যাটার ওয়েভ অরিজিনেটস ডিউ টু দি মোশন অফ পার্টিকেলস। সেই পার্টিকেলটা যে কোনো রকম হতে পারে, দ্যাট ক্যান বি এ ফোটন, ইলেকট্রন, প্রোটন অর এনি আদার। এবার এই ডিব্রয়ের অরিজিনাল যে আইডিয়াটা, সেইটা কেমন ছিল, কিভাবে এই কনক্লুশনটাতে অ্যারাইভ হওয়া গেল যে ল্যাম্বডা ইকুয়ালস টু এইচ বাই ভি। The idea was to fit an exact number of standing waves into the Bohr orbit. At that time, দেখতে পাচ্ছ যে এই হাইপোথিসিসটা প্রপোজ হয়েছিল সামটাইমস অ্যারাউন্ড 1925, whereas Bohr model came in 1913। কাজে সেই সময় বোর মডেলটা এক্সিস্ট করছিল। ইলেকট্রনের যে পাথ, ইলেকট্রনের অরবিটটা স্টেশনারি অরবিট, এই তথ্যটা সেক্ষেত্রে সেই সময় এস্টাবলিশড ছিল। ইলেকট্রনের অরবিট, ইলেকট্রনের পাথটা যে স্টেশনারি অরবিট, এই তথ্যটা এট দ্যাট টাইম ওয়েল এস্টাবলিশড। তো ডিব্রয়ের আইডিয়াটা ছিল এটাই, যে কোন একটা ইলেকট্রন যখন ইনেট বোর অরবিটে রয়েছে, ন্যাচারালি এর সাথে অ্যাসোসিয়েটেড যে ম্যাটার ওয়েভ, সেটাও কনফাইন্ড ইনটু দ্যাট অরবিট। ইলেকট্রনটা একটা স্টেশনারি অরবিটের মধ্যে রয়েছে, কাজেই এর সাথে অ্যাসোসিয়েটেড যে ম্যাটার ওয়েভ, সেইটাও ওই অরবিটের মধ্যে কনফাইন্ড। অর্থাৎ ম্যাটার ওয়েভটা একটা স্ট্যান্ডিং ওয়েভ ফর্ম করছে, তো এই আইডিয়াটা ছিল এটাই, যে এনএথ বোর অরবিট উইল ফিট এক্স্যাক্টলি ইন নাম্বার অফ ম্যাটার ওয়েভস। হ্যাঁ, একটা এনএথ অরবিটে যদি ইলেকট্রনের কথা কনসিডার করো, তাহলে এক্ষেত্রে ইন নাম্বার অফ ওয়েভস অ্যাসোসিয়েটেড। একটা ওয়েভ মানে কি, কতটা পাক বুঝি, একটা ওয়েভ বলতে ল্যামডা পাক বুঝি, তাই না? ওয়েভটার ওয়েভলেন্থ যদি ল্যামডা হয়, একটা ওয়েভ কথার অর্থ কি, ল্যামডা পাক। তাহলে এনএথ বোর অরবিটে যদি এন সংখ্যক ওয়েভ থাকে, তাহলে আমরা বলতে পারি যে এই বোর অরবিটের লেন্থটা 2 পাই আর, এইটা উইল বি এক্স্যাক্টলি ইকুয়াল টু এন ইনটু ল্যামডা। এটাই বেসিক আইডিয়া। হ্যাঁ, যদি আমরা ধরে নিই যে এনএথ বোর অরবিটের রেডিয়াসটা সাম আর, তাহলে অ্যাকর্ডিং টু ডিব্রয় আইডিয়া, ইন ল্যামডা ইকুয়ালস টু 2 পাই আর। হিয়ার ইজ দি ডায়াগ্রাম। এই যে এখানে যেটা দেখানো হয়েছে, সেটা ধরো তোমার এটা হচ্ছে পাথ, রেডিয়াস অফ দি অরবিট, এর যে লেন্থ দ্যাট ইজ ইকুয়াল টু 2 পাই আর। So if it accommodates exactly in number of matter waves having wavelength lambda, in lambda will be equal to 2 pair. Now you remember that ওকে, মানে এটা ঠিক অন্যভাবে করা রয়েছে আর কি। বাই অ্যাজিউমিং ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, আমরা বোরের যে কোয়ান্টাম কন্ডিশন সেটাকে অ্যারাইভ করব। উল্টোটা করা যেতে পারতো, অ্যাজিউমিং বোরস কোয়ান্টাম কন্ডিশন উই কুড অ্যারাইভ দি রিলেশন ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি। আমার স্লাইড এখানে যেটা রয়েছে সেইটা ধরেই বলছি।
ধরা যাক p is the linear momentum of the electron, তাহলে lambda equals to h by p, এই ফর্মুলাতে সেইটা বসিয়ে দাও, এখানে ল্যামডাকে রিপ্লেস করে দাও বাই h by p. So you have nh by p equals to 2 pi r, or L, the angular momentum, that is simply the moment of the linear momentum p into r, that will be equal to nh by 2 pi. So L equals to nh cross. You remember this quantum condition. এটাই তো বোরের কোয়ান্টাম কন্ডিশন নামে পরিচিত না, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দি ইলেকট্রন ইজ ইন্টিগ্রাল মাল্টিপল অফ দি রিডিউসড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট L equals to n into h cross. এরকম ভাবে তাহলে আমরা দেখাতে পারি যে ডি ব্রয় হাইপোথিসিস এইটা কনসিস্টেন্ট উইথ বোরস কোয়ান্টাম কন্ডিশন। ওকে, ডি ব্রয় হাইপোথিসিসটাকে ধরে নিয়ে আমরা বোর কোয়ান্টাম কন্ডিশনটাকে এস্টাবলিশ করতে পারি, এন্ড ভাইস ভার্সা বোরস কোয়ান্টাম কন্ডিশনটাকে ধরে নিয়ে আমরা এই ডি ব্রয় যে হাইপোথিসিস ল্যামডা ইকুয়ালস টু h বাই p এইটাকে বলতে পারি। দি সেন্ট্রাল আইডিয়া ইজ দিস থিং, যেটা এই প্রথম দুটো সেন্টেন্সে বলা রয়েছে, যে এক্স্যাক্টলি n নাম্বার অফ স্ট্যান্ডিং ওয়েভস উইল ফিট ইনটু n এর বোর অরবিট। নেক্সট, দি ডি ব্রয় ওয়েভলেন্থ, এটা নিয়ে কিছু কথা বলা যাক। যদি কোন একটা পার্টিকেলের কাইনেটিক এনার্জি দেওয়া থাকে, সেইখান থেকে কিভাবে আমরা ওয়েভলেন্থটাকে বের করে ফেলতে পারি। ধরা যাক কোন একটা পার্টিকেলের মাস m এবং কাইনেটিক এনার্জি সাম কে, তাহলে we can calculate the linear momentum. The linear momentum of the particle is simply square root of 2m into ek. এটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। তাহলে ল্যামডাটাকে কিভাবে লেখা যায়, ল্যামডা ইকুয়ালস টু h বাই p, দ্যাট ইজ h বাই রুট ওভার অফ 2m ইনটু ek। এবার যদি কোন একটা চার্জ পার্টিকেলের কথা বলি, ধরা যাক একটা ইলেকট্রন হুইচ ইজ অ্যাক্সিলারেটেড টু এ পোটেনশিয়াল সাম v, একটা ইলেকট্রনকে ধরো v পোটেনশিয়ালের মধ্যে অ্যাক্সিলারেট করা হয়েছে, তাহলে হাউ মাচ কাইনেটিক এনার্জি উইল ইট গেইন? দি কাইনেটিক এনার্জি ইট গেইনস ইজ সিম্পলি e টাইমস দি অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল v, e ইনটু v। তাহলে এই ইলেকট্রনের জন্য যদি ডি ব্রয় ওয়েভলেন্থটা ক্যালকুলেট করতে হয়, আগের এক্সপ্রেশনে উই ক্যান রিপ্লেস দি কাইনেটিক এনার্জি টার্ম ইন টার্মস অফ the electronic charge and the accelerating potential. And as you see here, A is the Planck constant, m the mass of electron, e the charge of electron, all are fundamental constants. So you can put the values, you can convert it in angstrom, and you can have the result as this 12.27 by square root of v angstrom. যদি এই ওয়েভলেন্থটাকে আমরা অ্যাংস্ট্রম ইউনিটে রিপ্রেজেন্ট করতাম, তাহলে এইরকম ভাবে লেখা যেত, 12.27 ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ ভি। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে কথাটা লেখা রয়েছে যে এই ফর্মুলাটা তখনই হোল্ড করে, আমি এইখানে লাস্ট যে ফর্মুলাটা বললাম এই ফর্মুলাটা তখনই হোল্ড করবে যদি অ্যাক্সিলারেটিং পোটেনশিয়ালটা কিলো ইলেকট্রন ভোল্টের নিচে থাকে। কেন? যদি ইলেকট্রনটাকে কিলো ইলেকট্রন ভোল্ট বা আরো হাই এনার্জিতে, আরো হাই পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে অ্যাক্সিলারেট করি, ইট ক্যান নট বি ট্রিটেড অ্যাজ নন রিলেটিভিস্টিক পার্টিকেল। ইলেকট্রনটাকে যদি হাই পোটেনশিয়ালে অ্যাক্সিলারেট করা হয়, সেক্ষেত্রে কিন্তু এর মোশনটাকে রিলেটিভিস্টিক্যালি ট্রিট করতে হবে, নন রিলেটিভিস্টিক্যালি ট্রিট করলে হবে না। সেক্ষেত্রে কিন্তু এনার্জি মোমেন্টাম রিলেশন জাস্ট এইরকম v ইকুয়ালস টু রুট ওভার অফ 2m ek এইটার সাথে সমান নয়, সেখানে একটা ডিফারেন্ট এনার্জি মোমেন্টাম রিলেশন রয়েছে। তো যদি আমরা লোয়ার পটেনশিয়ালে অ্যাক্সিলারেট করি, তাহলে এইটাকে আমরা নন রিলেটিভিস্টিক পার্টিকেল হিসাবে ট্রিট করতে পারি, এন্ড দিস ফর্মুলা হোল্ডস গুড। এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো যে ভিটা যদি সে 100 ভোল্ট হয়, ভিটা যদি 100 ভোল্ট হয়, দি ল্যামডা ইজ অফ দি অর্ডার অফ 1.227 অ্যাংস্ট্রম। Okay, now what happens if we consider a relativistic particle of rest mass m0? ধরা যাক একটা relativistic particle, I mean একটা particle which is moving with a velocity which is comparable to the speed of light in free space. এই পার্টিকেলটা রেস্ট মাসটা ধরো m0 এবং কাইনেটিক এনার্জিটা ek, তাহলে এনার্জি মোমেন্টাম রিলেশন, রিলেটিভিস্টিক এনার্জি মোমেন্টাম রিলেশন ইজ দিস। রিলেটিভিস্টিক এনার্জি মোমেন্টাম রিলেশনটা সেক্ষেত্রে এইরকম হয়। এটাকে নিজেরা একটু ডিরাইভ করে ফেলতে পারো। আমরা আগে বলেছিলাম যে টোটাল এনার্জিটাকে কিভাবে লেখা যায়। টোটাল এনার্জি যদি ই হয়, ই স্কয়ার ইকুয়ালস টু ই স্কয়ার সি স্কয়ার প্লাস m0 স্কয়ার c টু দি পাওয়ার 4। আর হোয়াট ইজ ই? এটাকে আমরা কত বলতে পারি? এটা হচ্ছে বেসিক্যালি কি কাইনেটিক এনার্জি প্লাস দি
রেস্ট মাস এনার্জি। এই যে ই এর ফর্মুলাটা, এইটা যদি তুমি এই এক্সপ্রেশনটাতে বসিয়ে দাও, বসিয়ে দেওয়ার পর সিম্পলিফাই করো, তাহলে দেখতে পাবে যে এনার্জি মোমেন্টাম রিলেশন ফর এ রিলেটিভিস্টিক পার্টিকেল ইজ গিভেন বাই দিস এক্সপ্রেশন, স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম ভি স্কয়ার সি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে টোটাল এনার্জি মোমেন্টাম রিলেশন। টোটাল এনার্জি ই ইজ সিম্পলি দি কাইনেটিক এনার্জি প্লাস দি রেস্ট প্লাস এনার্জি। এই সাবস্টিটিউশনটা যদি করো, তাহলে এনার্জি মোমেন্টাম রিলেশন আর মোমেন্টাম কাইনেটিক এনার্জি রিলেশনটাকে এই এক্সপ্রেশনে যেমন ভাবে দেওয়া রয়েছে সেরকম ভাবে লিখে ফেলা যায়। তাহলে রেডিলি ইউ ক্যান ক্যালকুলেট দি ডি ব্রয় ওয়েভলেংথ। ওকে, এই ক্যালকুলেশনটা ইনফ্যাক্ট এখানে দেখানো রয়েছে, হ্যাঁ, দেখানো রয়েছে তোমাদের সুবিধার জন্য, এটা দেখানো রয়েছে, আমার আর এত মাথায় ছিল না। এটাকে দেখো বেসিক্যালি অ্যালজেব্রিক্যালি সলভ করা রয়েছে। ই ইকুয়ালস টু ই কে প্লাস এম জিরো সি স্কোয়ার, সেই ভ্যালুটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। ই স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4 বসিয়ে দেওয়ার পর অ্যালজেব্রিক্যালি সিম্পলিফাই করা হয়েছে, হ্যাঁ? এটাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা রিলেটিভিস্টিক পার্টিকেলের ক্ষেত্রে ডি ব্রয় ওয়েভলেন্থটাকে এই এক্সপ্রেশন দিয়ে লিখে ফেলা যায়। যদি পার্টিকেলটার কাইনেটিক এনার্জিটা দেওয়া থাকে, উই ক্যান ক্যালকুলেট দি ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড উইথ ইট বাই দিস ফর্মুলা hc ডিভাইডেড বাই দিস। এবার যদি আমরা একটা ইলেকট্রনের কথা বলতাম, ধরো একটা রিলেটিভিস্টিক ইলেকট্রন বা একটা ইলেকট্রন হুইচ ইজ অ্যাক্সিলারেটেড টু এ হাই পোটেনশিয়াল, সে ফিউ থাউজেন্ড ভোল্ট, এরকম একটা পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্য দিয়ে একটা ইলেকট্রনকে অ্যাক্সিলারেট করানো হচ্ছে, তাহলে কিন্তু এর যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটা উইল বি কম্পারেবল টু দি স্পিড অফ লাইট। সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রনটাকে আর নন রিলেটিভিস্টিক্যালি ট্রিট করলে হবে না, আমাদেরকে রিলেটিভিস্টিক্যালি জিনিসটাকে ট্রিট করতে হবে এবং এইরকম ধরনের একটা এনার্জি মোমেন্টাম রিলেশন ইউজ করতে হবে। তো যাই হোক, দি কাইনেটিক এনার্জি ইট গেইনস when it is accelerated to a potential difference v is simply e into v। কাইনেটিক এনার্জি যেটা গেইন করবে সেটা কিন্তু এই ইলেকট্রনিক চার্জ ইনটু অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল, এই দুটোর প্রোডাক্ট। শুধুমাত্র এই মোমেন্টাম কাইনেটিক এনার্জি রিলেশনটা ডিফার করবে। কাজেই রিলেটিভিস্টিক ফর্মুলা যেটা আমরা পেয়েছি ল্যামডার জন্য, একটা ইলেকট্রনকে ভি পোটেনশিয়ালে অ্যাক্সিলারেট করলে ইকেটাকে আমরা স্মল ই ইনটু ক্যাপিটাল ভি এইভাবে রিপ্লেস করে দিতে পারি টু অ্যারাইভ দিস ফর্মুলা, ল্যামডা ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই দিস। ওকে, এরকম ভাবে তাহলে আমরা একটা নন রিলেটিভিস্টিক পার্টিকেলের ক্ষেত্রে ডি ব্রয় ওয়েভলেন্থ কিভাবে ক্যালকুলেট করতে হয় বা রিলেটিভিস্টিক পার্টিকেলের ক্ষেত্রে ডি ব্রয় ওয়েভলেন্থ কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা দেখলাম। কোনো প্রশ্ন আছে? হ্যালো, কোনো না প্রশ্ন স্যার। আছে? আচ্ছা, নেক্সট, ডেভিশন গার্মার এক্সপেরিমেন্ট। এটা একটা খুব ল্যান্ডমার্ক, একটা ল্যান্ডমার্ক এক্সপেরিমেন্ট হিসাবেই ভাবা হয় আর কি। এই যে 1925 এই সময়ে একটা দেওয়া হলো, হাইপোথিসিস হিসাবেই জিনিসটাকে বলা হয়েছিল, সেই জন্য এখনো এটাকে হাইপোথিসিস হিসাবেই করা হয় আর কি, বলা হয়। কিন্তু এটা একটা এস্টাবলিশড ট্রুথ, হ্যাঁ, যে এভরি মেটেরিয়াল পার্টিকেল হ্যাজ সাম ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ ইট। এইটার এক্সপেরিমেন্টাল যে প্রুফ দ্যাট কেম গার্বার। এই ডেভিশন গার্বার এক্সপেরিমেন্টে এই ম্যাটার ওয়েভের এক্সিস্টেন্সটা প্রথমবার এস্টাবলিশড হয়েছিল। এটা দেখতে পাচ্ছ যে কাজটা বোধহয় 1926-এ বা 1927-এই হয়েছিল, সেটা আমার অতটা মাথায় নেই। কিন্তু এই যে পেপারটা, প্রথম যে পেপারটা, সেই পেপারটা এখানে দেওয়া রয়েছে ফর ইউর রেফারেন্স, যদি তোমরা ইন্টারেস্টেড হও এই পেপারটা ডাউনলোড করে পড়তে পারো আর কি। হেডিংটা ছিল এইরকম: ডিফ্র্যাকশন অফ ইলেকট্রনস বাই এ ক্রিস্টাল অফ নিকেল। একটা নিকেল ক্রিস্টালে এই ইলেকট্রন ডিফ্র্যাকশন স্টাডি করা, যেখান থেকে এইটাকে এস্টাবলিশ করা হয়েছিল যে ইলেকট্রন হ্যাজ ওয়েভলেন্থ, হ্যাজ সাম ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ ইট। এখানে অ্যাবস্ট্রাক্টের মধ্যেই কথাটাকে লেখা রয়েছে, একটু রিড আউট করছি: the intensity of scattering of a homogeneous beam of electrons of adjustable speed incident upon a single crystal of nickel has been measured as a function of direction. The crystal is cut parallel to a set of its 111 planes and bombardment at normal incidence. The distribution in latitude and azimuth has been determined for such scattered electrons as have lost little or none of their incident energy. পরিষ্কার করে এখানে অ্যাবস্ট্রাক্টের মধ্যেই কথাগুলোকে লেখা রয়েছে
সেখান থেকেই আমি পরে জিনিসটাকে এক্সটেন্ড করছি। দেখো, এটা মোস্ট লাইকলি তোমরা ওয়েবসাইটে সার্চ দিলেই পেয়ে যাবে, পিডিএফ হিসাবেই পেয়ে যাবে পুরো পেপারটা। রেফারেন্সটা দেওয়া রয়েছে, ফিজিক্যাল রিভিউ, ভলিউম নাম্বার 30, নাম্বার 6, 1927। বা যদি আমার কাছে থাকে, বা আমি যদি পাই, আমি তাহলে পাঠিয়ে দেবো তোমাদের। হ্যাঁ, ওকে। তো এখানে বেসিক্যালি এই স্ক্রিনটাকে দেখানো রয়েছে, দেখতে পাচ্ছ। উই হ্যাভ অ্যান ইলেকট্রন গান হিয়ার। এখানে একটা ইলেকট্রন গান রয়েছে। এই ইলেকট্রন গানটা কি, নামটা শুনেই বুঝতে পারছো, একটা গান দ্যাট ফায়ার্স দি ইলেকট্রন। বলতে পারো ইলেকট্রন গান পসিবলি কি বোঝাতে মানে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি একটা ইলেকট্রন গানকে? কোনো আইডিয়া? ইলেকট্রন গান নামটা শুনে বুঝতে পারছো যে একটা গান দ্যাট ফায়ার্স দি ইলেকট্রনস। তো এটা একটা লাইট, বলো বলো বলো। একটা লাইট একটা লাইট? সোর্স। লাইট দিয়ে কি করে ইলেকট্রন পাবো? সব ফটো ইলেকট্রিক এফেক্টের ফটো কাজে লাগে। ইলেকট্রিক এফেক্টে, হ্যাঁ বলতে পারো, বলতে পারো, বলতে পারো। আর 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 স্যার আর অ্যাপ্লাই করে তো বানানো যাবে একটা ইলেকট্রন গান। একটা একটা হিটেড ফিলামেন্ট, একটা হিটেড ফিলামেন্ট, হ্যাঁ, একটা ধরো ফিলামেন্ট নিলাম, মানে আমাদের যে বাল্ব রয়েছে, ধরো, হ্যাঁ, যে বাল্ব রয়েছে, সেই বাল্ব মানে এখন যে বাল্ব গুলো সেইগুলো নয়, পুরানো দিনের যে বাল্ব গুলো আর কি, ফিলামেন্ট বাল্ব, হ্যাঁ, চিনতে পারছো, হলুদ আলো পাওয়া যায়। তো এই ফিলামেন্ট ফিলামেন্টটাকে যদি আমরা হিট আপ করি, কাজেই এখান থেকেও তোমার ইলেকট্রন এমিশন সম্ভব। হ্যাঁ, এটাকে তোমার থার্মাল এমিশন বলা হয়। থার্মাল এমিশন বলা হয়। লজিকটা হচ্ছে এটাই যে যে কোনো একটা মেটালের মধ্যে তো প্রচুর ফ্রি ইলেকট্রন রয়েছে, সারফেসের উপরে ইলেকট্রন রয়েছে। দি ফ্যাক্ট ইজ দ্যাট দেয়ার ইজ সাম বাইন্ডিং এনার্জি, যে জন্য এক্সটার্নাল এনার্জি সাপ্লাই না করলে ইলেকট্রন গুলো মেটাল সারফেস থেকে চলে আসতে পারে না। এবারে এক্সটার্নালি এনার্জিটা আমরা বিভিন্ন রকম ভাবে সাপ্লাই করতে পারি। আমরা দেখে এসেছি যে ফোটন দিয়ে সাপ্লাই করতে পারি, লাইট ফেলে ইলেকট্রন এমিশন করা যেতে পারে, হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড দিয়ে ইলেকট্রন গুলোকে বের করে আনা যেতে পারে। ঠিক একই রকম ভাবে যদি আমরা থার্মাল এনার্জি সাপ্লাই করি, ফিলামেন্টটাকে যদি হিট আপ করি, তাহলে সেখান থেকেও ইলেকট্রন এমিশন হয়। তো সাধারণভাবে ইলেকট্রন গান বলতে না এরকম এই হিটিং ফিলামেন্টকেই বোঝায়। দেখবে বহু জায়গাতে, এক্সপেরিমেন্টে বহু জায়গাতে এরকম ধরনের ইলেকট্রন সোর্স দরকার হয়। তো সেক্ষেত্রে কিন্তু এই হিটেড ফিলামেন্টকেই ইউজ করা হয়, হিটেড ফিলামেন্টকেই ইউজ করা হয় অ্যাজ ইলেকট্রন গান। তো যাই হোক, এখানে তাহলে বললাম যেটা, যে এই জায়গাটাতে একটা ইলেকট্রন গান রয়েছে, হিটেড ফিলামেন্ট রয়েছে। এবার এই হিটেড ফিলামেন্টটা যে জায়গাটার মধ্যে রেখেছি, এটা তোমার ধরো কোনো একটা মেটাল এরিয়ে সারাউন্ড, মেটাল সারাউন্ডিংস রয়েছে, যেখানে একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করা হয়েছে। এইটার কাজ কি, এখানে আমি এমন একটা পোটেনশিয়াল সাপ্লাই করছি যাতে করে ইলেকট্রন গুলো, এই এমিটেড ইলেকট্রন গুলোকে একটা পার্টিকুলার এনার্জিতে, একটা পার্টিকুলার পোটেনশিয়াল ডিফারেন্সে অ্যাক্সিলারেট করা যায়। দ্যাট ইজ হাউ উই ক্যান জেনারেট এ বিম অফ হোমোজিনিয়াস ইলেকট্রন। তো প্রথম কথাটাই অ্যাবস্ট্রাক্টে দেখবে লেখা ছিল যে হোমোজিনিয়াস বিম অফ ইলেকট্রনস অফ অ্যাডজাস্টেবল স্পিড ইনসিডেন্ট নর্মালি। তো এই কথাটার মানেটা কি বোঝাচ্ছে? হোমোজিনিয়াস বিম অফ ইলেকট্রনস মানে বোঝাচ্ছে যে একই ডিরেকশনে কিছু ইলেকট্রন প্রপাগেট করছে। বিম মানে কি, একটা নির্দিষ্ট ডিরেকশনে প্রপাগেট করছে। হোমোজিনিয়াস বিম বলতে বোঝানো হচ্ছে যে তোমার নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন রয়েছে, নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন হিট আপ করছে পার ইউনিট টাইম, এবং সমস্ত ইলেকট্রন গুলোর এনার্জিটা সমান। মনো এনার্জেটিক ইলেকট্রন, মনো এনার্জেটিক ইলেকট্রন, সেই পুরো কথাটাকেই হোমোজিনিয়াস বিম অফ ইলেকট্রন এই জায়গাটার মধ্যে ডিসক্রাইব করা হয়েছে। হোমোজিনিয়াস বিম অফ ইলেকট্রন বলতে এই কথাটা বলা হচ্ছে যে নাম্বার অফ ইলেকট্রনস হিটিং দি সারফেস পার ইউনিট টাইম ইজ কনস্ট্যান্ট এন্ড অল দি ইলেকট্রনস হ্যাভ দি সেম এনার্জি। এবার এই ইলেকট্রন গুলোর এনার্জি বা স্পিডকে কি করে অ্যাডজাস্ট করতে পারি? আমার পছন্দ মতো যখন যেমন দরকার হবে আমি অ্যাডজাস্ট করতে পারি স্পিডটাকে। কিভাবে অ্যাডজাস্ট করতে পারি? এই যে চেম্বারটা রয়েছে যেখানে ইলেকট্রন গুলো জেনারেটেড হচ্ছে, সেইটার পোটেনশিয়ালটাকে চেঞ্জ করে, এইখানে পোটেনশিয়ালটাকে চেঞ্জ করে আমি ইলেকট্রনের স্পিডটাকে চেঞ্জ করতে পারি। কিভাবে বিম তৈরি করতে পারি? এইখানে বেসিক্যালি একটা স্লিট যদি রাখি, হ্যাঁ, এখানে যদি স্লিট রাখা হয়, সেই স্লিট দিয়ে আমি একটা বিম তৈরি করে ফেলতে পারি। বুঝেছো? এরকম ভাবে তাহলে এক্সপেরিমেন্টালি উই ক্যান জেনারেট এ হোমোজিনিয়াস বিম অফ ইলেকট্রনস অফ অ্যাডজাস্টেবল স্পিড।
প্রথম সেন্টেন্সটার মানেটা বোঝা গেছে। নাও we let the electron beam to fall on the সিঙ্গেল নিকেল ক্রিস্টাল। একটা নিকেল ক্রিস্টাল, সিঙ্গেল নিকেল ক্রিস্টাল, এই সিঙ্গেল কথাটার মানে পরে বুঝবে যখন ক্রিস্টালোগ্রাফি করবে। সেখানে ধরে নাও এখানে একটা ক্রিস্টাল রয়েছে, ক্রিস্টালের মধ্যে না বিভিন্ন রকম প্লেন থাকে। আমরা এমন ভাবে ইনসিডেন্ট করলাম যাতে করে তোমার এই পার্টিকুলার প্লেন থেকে রিফ্লেকশন হয়। তোমরা হয়তো মিরর ইন্ডিসেস এর নাম শুনেছো। ক্রিস্টালোগ্রাফিক প্লেনকে এ সেট অফ থ্রি ইন্টিজার্স মিরর ইন্ডিসেস দিয়ে ডেসক্রাইব করা হয়। তো এরকম মিরর ইন্ডিসেস বেসিক্যালি এ সেট অফ প্যারালাল প্লেনকে রিপ্রেজেন্ট করে। তো আমরা এখানে ক্রিস্টালটাকে এমন ভাবে কাট করেছি, এমন ভাবে সিঙ্গেল ক্রিস্টালটাকে কাট করা হয়েছে যাতে করে ওই পার্টিকুলার সারফেস থেকে যে ডিফ্লেকশন হচ্ছে সেই ডিফ্লেকশনটাকে আমরা স্টাডি করতে সক্ষম হই। তো সেই জন্য এই কথাটা লেখা রয়েছে যে homogeneous beam of electrons are allowed to incident on a single nickel crystal cut parallel to a set of its 111 plane. Next, the intensity of the scattered electrons as have lost এবার এবার কোন ইলেকট্রন গুলোকে আমরা ডিটেক্ট করছি। এখানে আমাদের কোন একটা ডিটেক্টর রয়েছে। দেখো সে উই ক্যান হ্যাভ সাম আয়নাইজেশন চেম্বার। কোন একটা আয়নাইজেশন চেম্বার থাকতে পারে। হোয়াট ইজ অ্যান আয়নাইজেশন চেম্বার? বলো, নামটা শুনে যদি ক্লিয়ার হয়। আয়নাইজেশন চেম্বার বলতে কি বলা হচ্ছে? What স্যার is it? যেখানে আয়োনাইজড পার্টিকেল থাকে স্যার ওটা। না, আয়োনাইজড পার্টিকেল থাকে নয়, যার মধ্যে কোনো একটা গ্যাস থাকে। যখন সেখানে কোনো পার্টিকেল গিয়ে পড়ছে, হ্যাঁ, এনার্জেটিক পার্টিকেল গিয়ে পড়ছে, সেটা আয়োনাইজ করছে। চেম্বারটার মধ্যে যখন কোনো বাইরে থেকে পার্টিকেল, বাইরে থেকে রেডিয়েশন এসে ঢুকছে, সেইটা ওই চেম্বারের মধ্যে যে গ্যাস রয়েছে তাকে আয়োনাইজ করছে, আয়ন পেয়ার তৈরি করছে। তো এই আয়োনাইজেশন কারেন্টটা থেকে আমরা ইনসিডেন্ট পার্টিকেলের ইন্টেন্সিটিটাকে ডিটারমাইন করতে পারি। এনার্জিটা নয়, ইনসিডেন্ট পার্টিকেলের ইন্টেন্সিটি, নাম্বার অফ পার্টিকেলস হিটিং দি চেম্বার। এই ডিটেক্টরে কতগুলো পার্টিকেল পার ইউনিট টাইমে পৌঁছচ্ছে সেইটাকে আমরা ডিটেক্ট করতে পারি আয়নাইজেশন চেম্বারে। কেমন? তো এটাই তাহলে এই এক্সপেরিমেন্টের ডিটেক্টর। কেমন? এই আয়নাইজেশন চেম্বারটা ডিটেক্টর হিসাবে কাজ করছে। তো এটাকে তোমার কোন একটা রোটেটেবল মাউন্টের উপর ফিক্স করা রয়েছে, যাতে করে আমরা ইনসিডেন্ট বিমের রেসপেক্টে ডিফারেন্ট অ্যাঙ্গেলে যে ইলেকট্রনগুলো স্ক্যাটার হচ্ছে তাদের ইন্টেন্সিটিকে মাপতে পারি। এবার প্রশ্নটা হচ্ছে এই ডিটেক্টরটা কোন ইলেকট্রনগুলোকে ডিটেক্ট করবে? সেই ইলেকট্রনগুলোকেই যে ইলেকট্রনগুলো হ্যাভ লস্ট লিটল অর নান অফ দেয়ার ইনসিডেন্ট এনার্জি। অর্থাৎ যে সমস্ত ইলেকট্রনগুলো বেসিক্যালি ইলাস্টিক্যালি স্ক্যাটার্ড হচ্ছে, অলমোস্ট ইলাস্টিক্যালি স্ক্যাটার্ড হচ্ছে, এই ডিটেক্টরটা শুধুমাত্র সেই ইলেকট্রনগুলোকেই ডিটেক্ট করবে। সেটা সম্ভব এখানে তোমার ইলেকট্রোস্ট্যাটিক প্লেট রাখা হয় যাতে করে একটা নির্দিষ্ট এনার্জির পার্টিকেল গুলো চেম্বারের মধ্যে ঢুকতে পারে, সেইটাকে অ্যাসিওর করে। তো যাই হোক, ধরে নাও যে তোমার এই ডিটেক্টরটা ক্যাপেবল অফ দ্যাট। হ্যাঁ, ডিটেক্টরটা তাহলে এই পার্টিকুলার ইলেকট্রন গুলোর ইন্টেন্সিটিকে ডিটারমাইন করছে, ইন্টেন্সিটিকে ডিটেক্ট করছে অ্যাজ এ ফাংশন অফ দি অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং রিলেটিভ টু দি ইনসিডেন্ট বিম ডিরেকশন। ইনসিডেন্ট যে বিম ডিরেকশন, ইলেকট্রন গুলো যেদিক বরাবর ইনসিডেন্ট হচ্ছে তার রেসপেক্টে ডিফারেন্ট অ্যাঙ্গেলে স্ক্যাটার্ড ইন্টেন্সিটি কত, সেইটাকে এই ডিটেক্টরটা দিয়ে মাপা হচ্ছে। ওকে, আমি যে কথাগুলো বললাম সেটা বোধহয় এই অ্যানিমেশনটা যদি একটু কেয়ারফুলি দেখো তাহলে পরিষ্কার হবে আর কি। দেখো।
ওকে, স্কিমটা বোঝা গেছে না? আমি এক্সপ্লেনেশনটাতে পরে যাচ্ছি। এক্সপেরিমেন্টাল স্কিমটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। স্যার Okay. Next, let us explain this. In fact, explanation এ আমরা শুধুমাত্র এই একটা গ্রাফকেই দেখিয়েছি। ওই যেহেতু ওই অ্যানিমেশনটাতে তোমার সব গ্রাফগুলো কি দেখানো রয়েছে, ইনফ্যাক্ট এশিয়ান হোসানের বইটা যদি ফলো করো সেখানেও তোমার ডিফারেন্ট গ্রাফ পাবে। আমি জাস্ট একটা গ্রাফকে হাইলাইট করছি, যেটা ইজ অফ আওয়ার ইন্টারেস্ট। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। স্যার ডিটেক্টরের জায়গাটা আরেকবার একটু বুঝিয়ে দেবেন, মানে ওখানটা না বুঝতে পারলাম না, মানে একটা ডিটেক্টর ইলেকট্রন দিয়ে যখন ডিটেক্টর একটা ইলেকট্রনের কথা এখানে কোথাও বলা হচ্ছে না। হ্যাঁ, এখানে কিন্তু আমরা বিম, আচ্ছা ইলেকট্রন বিমের কথা বলছি। এখানে ইলেকট্রন বিমের কথা বলছি। ইলেকট্রন বিমকে এই ক্রিস্টালের উপর ফেলা হচ্ছে। এবার এই ন্যাচারালি এখান থেকে তো ডিফারেন্ট ডিরেকশনে স্ক্যাটার্ড হচ্ছে। আমরা একটা ডিরেকশনে স্ক্যাটার্ড ইন্টেন্সিটি কত সেইটাকে বের করছি। স্ক্যাটার্ড ইন্টেন্সিটি অফ হোয়াট? স্ক্যাটার্ড ইন্টেন্সিটি অফ ইলাস্টিক্যালি স্ক্যাটার্ড ইলেকট্রনস, সেইগুলোকে মাপছি আর কি। ধরো তোমার মানে স্যার কোনো একটা ডিটেক্টর রয়েছে যেটা তোমাকে বলে দেবে যে তার উপরে পার ইউনিট টাইমে কতগুলো পার্টিকেল এসে হিট করছে। সেটাই বেসিক্যালি ইন্টেন্সিটির সাথে প্রপোর্শনাল। বলো কি প্রশ্নটা, কি বলো? মানে স্যার আমি জিজ্ঞেস করছিলাম, মানে ডিটেক্টরের তো মধ্যে তো গ্যাস ছিল, মানে যদি ওটাকেও ইলেকট্রন বিম দিয়ে হিট করা হয় তাহলে ওর মধ্যে যে গ্যাসের যে পার্টিকেল গুলো বা অ্যাটম গুলো যেগুলো রয়েছে সেগুলো আয়নাইজ হতে থাকবে, মানে তার থেকেও ইলেকট্রন গুলো বেরোতে থাকবে, তো আমার তো কাউন্টটা ওকে অনেক বেড়ে যাবে ওকে, সেই জায়গায় গিয়ে। হ্যাঁ সেটা তো দরকারই না তোমার। আচ্ছা যে কোনো ডিটেক্টরের এটা একটা ইন্টিগ্রাল পার্ট, এটাকে অ্যাম্প্লিফাই করা। অ্যাম্প্লিফাই তো করতেই হবে, সেইটা ডিটেক্টরের প্রসঙ্গ। হ্যাঁ মানে এটা নট রেলিভেন্ট আচ্ছা আচ্ছা। টু ডেভিশন ভার্মার এক্সপেরিমেন্ট। এটা একটা ডিটেক্টর, তোমরা পরে জিএম কাউন্টার পড়বে। সেটাও বেসিক্যালি তোমার একটা গ্যাস ফিল্ড ডিটেক্টর। হ্যাঁ, একটা গ্যাস ফিল্ড ডিটেক্টর জিএম কাউন্টার বলা হয় যেটাকে, গাইগার মুলার কাউন্টার। এটারও ওয়ার্কিং প্রিন্সিপালটা এটাই। সোজা কথায় তুমি ধরে নাও যে তোমার কাছে এমন একটা যন্ত্র রয়েছে যেটা তোমাকে বলে দেবে যে সেই তার উপরে পার ইউনিট টাইমে কতগুলো পার্টিকেল হিসেবে হিট করেছে। ঠিক আছে? সেইটা সেইটা আমরা জানি। তাহলে বেসিক্যালি কি আমাদের এইরকম একটা সেট অফ ডেটা চলে এলো না, যে বিভিন্ন অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং। এই যে ইনসিডেন্ট বিমটা দেখালাম আগে আগে, তার আগের স্লাইডে যেটা ছিল, এটা ধরো ইনসিডেন্ট বিম, আর এটা ধরো তোমার স্ক্যাটার ডিরেকশন। এই যে অ্যাঙ্গেল ফাই, অ্যাজ এ ফাংশন অফ ফাই, ইন্টেন্সিটিটা কত সেইটা পেয়ে গেলাম আমরা। ইন্টেন্সিটি ভার্সাস ফাই, এই ডেটাটা পেয়ে গেলাম। এই ডেটাটা আমরা ধরো অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল 40 ভোল্টের জন্য দেখলাম। একই ডেটা আমরা সে 50 ভোল্টের জন্য দেখলাম। একই ডেটা সে 54 ভোল্টের জন্য দেখলাম। একই ডেটা আমরা 60 ভোল্টের জন্য দেখলাম, এন্ড সো অন। ক্লিয়ার? অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল, এই যে ইলেকট্রন প্রাণটা যে জায়গাটা থেকে বেরোচ্ছিল, সেটা সারাউন্ডেড বাই এ মেটাল চেম্বার, যেটা কিনা ওই এমিটেড ইলেকট্রন গুলোকে অ্যাক্সিলারেট করছে। এই যে হাই টেনশন পোটেনশিয়াল বলে অ্যানিমেশনটাতে মেনশন করলো, সেখানটাতে খেয়াল করে দেখবে যে যদি আমরা পোটেনশিয়ালটা 40 ভোল্ট দিতাম তাহলে ইনসিডেন্ট ইলেকট্রন গুলোর এনার্জিটা 40 ইলেকট্রন ভোল্ট। তার জন্য আমরা এই ইন্টেন্সিটি ফাই ডেটাটা কালেক্ট করলাম। একই রকম ভাবে আমরা তারপরে অ্যাক্সিলারেটিং পটেনশিয়ালটা চেঞ্জ করলাম টু 50 ভোল্ট, এবং একইভাবে এই আই ভার্সাস ফাই এই ডেটাটাকে নোট করলাম। তারপরে আমি চেঞ্জ করলাম অ্যাক্সিলারেটিং পটেনশিয়ালটাকে টু 54 ভোল্ট, এই আই ফাই ডেটা নিলাম। নেক্সট আমরা 60 ভোল্ট সেট করলাম, করে আই ফাই ডেটা নিলাম। এরকম বিভিন্ন অ্যাক্সিলারেটিং পটেনশিয়ালের জন্য ইন্টেন্সিটি ভার্সাস অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং এই ডেটাটাকে অবজার্ভ করা হলো। আমরা এই ছবিতে একটা পার্টিকুলার সেটকে রিপ্রেজেন্ট করেছি, দ্যাট করেসপন্ডস টু অ্যান অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল 54 ভোল্ট। অ্যাক্সিলারেটিং পোটেনশিয়ালটা 54 ভোল্ট, তার জন্য ইন্টেন্সিটি ভার্সাস ফাই এই গ্রাফটাকে যদি প্লট করা হয় তাহলে কেমন হবে? প্রথমেই বলে রাখি, এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ এই গ্রাফটাকে বলা হয় পোলার গ্রাফ। এখানে যে গ্রাফটা দেওয়া রয়েছে সেটাকে পোলার গ্রাফ বলা হয়। পোলার গ্রাফ তোমাদের মনে রয়েছে, পোলার কোঅর্ডিনেটে যেভাবে আমরা ডেটাকে প্লট করি, পোলার কোঅর্ডিনেটে কিভাবে ডেটাকে প্লট করা হয় মনে আছে?
পোলার কোঅর্ডিনেটেড ডেটাকে কিভাবে প্লট করা হয়? অ্যাঙ্গেলের সাহায্যে অ্যাঙ্গেল, তাই তো। আর আরটা কি বোঝায়? আরটা বোঝায় অরিজিন থেকে ওই পার্টিকুলার পয়েন্টের ডিস্টেন্স কত, রাইট? অরিজিন থেকে পার্টিকুলার পয়েন্টের ডিস্টেন্স কত। ফর এক্সাম্পল এই যে পয়েন্ট দেখছো, জাস্ট এ মিনিট, এই যে পয়েন্ট দেখছো, এই পয়েন্টের কি একটা নির্দিষ্ট ইন্টেন্সিটি রয়েছে আর একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল ফাই, তার জন্য এই পয়েন্টটাকে আমরা প্লট করেছি গ্রাফে। তো এই ফাইটাকে প্লট করা হচ্ছে এই পারপেন্ডিকুলার অ্যাক্সিসটার রেসপেক্টে। হ্যাঁ, ধরে নাও এক্ষেত্রে ফাইটা হচ্ছে তোমার 40 ডিগ্রি, ক্লিয়ার? 40 ডিগ্রি। আর অরিজিন থেকে এই পয়েন্টটা যদি যোগ করি, যে স্ট্রেট লাইনটা থাকবে সেই স্ট্রেট লাইনটা বেসিক্যালি ইন্টেন্সিটির সাথে প্রপোর্শনাল। যদি আমরা অরিজিন থেকে এই পয়েন্টটাকে যোগ করি যে স্ট্রেট লাইনটা দিয়ে, সেই স্ট্রেট লাইনের লেন্থটা ইন্টেন্সিটির সাথে প্রপোর্শনাল হয়েছে। এখানে এই যে অ্যাঙ্গেলটা, এইটাকে 0 ডিগ্রি নেওয়া হয়েছে, এই অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি নেওয়া হয়েছে, অসুবিধা নেই। এইরকম ভাবে আমরা পোলার প্লটটাকে করেছি। ইন্টেন্সিটি ভার্সাস অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং, এইটাকে যদি পোলার প্লটে দেখানো হয় 54 ভোল্টের জন্য এইরকম ধরনের একটা প্লট পাওয়া যায়। ওকে, ইনফ্যাক্ট আমরা একই জিনিস 60 ভোল্টের জন্য করতে পারি, 50 ভোল্টের জন্য করতে পারি, 40 ভোল্টের জন্য করতে পারি। ডিফারেন্ট অ্যাক্সিলারেটিং পটেনশিয়ালের জন্য সিমিলার গ্রাফ করা যেতে পারে। যদি করা হয় তাহলে দেখা যাবে এই যে হাম্পটা কিন্তু 54 ভোল্টের জন্যই ম্যাক্সিমাম। এই নিকেল ক্রিস্টাল নিয়ে যদি এক্সপেরিমেন্টটা করা হয়, সিঙ্গেল নিকেল ক্রিস্টাল নিয়ে যদি এক্সপেরিমেন্টটা করা হয় এবং এই 111 প্লেনের সাথে যদি কাট থাকে, প্যারালালি কাট থাকে ক্রিস্টালটা, তাহলে 54 ভোল্ট অ্যাক্সিলারেটিং পটেনশিয়ালের জন্য এই ম্যাক্সিমাম ইন্টেন্সিটিটা পাওয়া যায়। এটাই ইজ অফ আওয়ার ইন্টারেস্ট। এইটা করেসপন্ডস টু ফার্স্ট অর্ডার ব্র্যাগ ডিফ্লেকশন। রিফ্লেকশন বা ডিফ্লেকশন বলতে পারো আর কি। ফার্স্ট অর্ডার ব্র্যাগ ডিফ্লেকশন। এখানে যে প্লটটা দেখতে পাচ্ছ সেটাকে কার্টেসিয়ান, জাস্ট এক মিনিট, এই প্লটটাকে যদি আমরা কার্টেসিয়ান ডায়াগ্রামে দেখাতাম, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর ইন্টেন্সিটি আর এক্স অ্যাক্সিস বরাবর অ্যাঙ্গেল দেখাতাম, তাহলে প্লটটা এরকম হতো। যাই হোক, এটা খুব পরিষ্কার দেখতে পাচ্ছ যে ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম হয় অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং নিয়ারলি 50 ডিগ্রি। যদি আমরা 54 ভোল্ট অ্যাক্সিলারেটিং পটেনশিয়ালের কথা কনসিডার করি, তাহলে 50 ডিগ্রি অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং এ স্ক্যাটার্ড ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম হয়। এইখানে যে ফিগার এটা দেওয়া রয়েছে, সেই ফিগারেতে আই গ্রাফটা প্লট করা রয়েছে, পোলার প্লট দেখানো হয়েছে, আর ফিগার বি তে বেসিক্যালি কার্টেসিয়ান প্লট দেখানো হয়েছে। উই হ্যাভ দি সেম সেট অফ ডেটা টেকেন অ্যাট অ্যাক্সিলারেটিং পটেনশিয়াল 54 ভোল্ট। আমরা অন্য অ্যাক্সিলারেটিং পটেনশিয়ালের জন্য সিমিলার প্লট পাবো, কিন্তু ইন্টেন্সিটি এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা, সেই ম্যাক্সিমাম ভ্যালুটা হয় এই 54 ভোল্টের জন্য। বলো এবার কার কি প্রশ্ন আছে? স্যার বলছি, অ্যাক্সিলারেটিং পটেনশিয়ালটা যদি ভ্যারি করা হয় তাহলে এই ফাই বা আরটা কিভাবে চেঞ্জ হবে? সেইটা ইনফ্যাক্ট আমরা ওই আগের এটাতে দেখালাম। দেখো, এই অ্যানিমেশনটাতে ছিল, আমি আরো একবার চালাচ্ছি, জাস্ট ওই জায়গাটাতে নিয়ে যাচ্ছি। এই যে দেখো, দেখতে পাচ্ছ এখানে এই যে এরকম ভাবে চেঞ্জ হয়। এইখানটাতে দেখতে পাচ্ছ যে ইন্টেন্সিটিটা যা, এই ক্ষেত্রে কিন্তু ইন্টেন্সিটিটা তার থেকে অনেকটা বেশি। ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম হয়। এইগুলো সবই পোলার প্লটকে দেখানো হয়েছে। এখানে 4টে প্লট দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটাই পোলার প্লটকে রিপ্রেজেন্ট করছে। ওকে, এই পোলার প্লটগুলোকে নেওয়া হয়েছে অ্যাট ডিফারেন্ট অ্যাক্সিলারেটিং পটেনশিয়াল। প্রথমটা নেওয়া হয়েছে 44 ভোল্টে, তারপরেরটা নেওয়া হয়েছে 48 ভোল্টে, তারপরেরটা 54 ভোল্টে, তারপরেরটা 64 ভোল্টে। এইগুলোকে যদি অবজার্ভ করা হয় তাহলে দেখা যাবে যে এই হাম্পটা মোস্ট প্রমিনেন্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল at corresponding to accelerating potential 54 ভোল্ট, এবং সেইটা তার জন্য যে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া যায় সেটা 50 ডিগ্রিতে। ঠিক আছে। কোশ্চেনটা কি এটাই ছিল? মানে আমি ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার বলছিলাম, আপনি আগের স্লাইডে লিখেছিলেন যে ইলেকট্রনস হ্যাভ লস্ট লিটিল অর নান অফ ইটস এনার্জি, ওই জায়গাটা বুঝতে পারছি না। ইলাস্টিক্যালি স্ক্যাটার্ড যে ইলেকট্রন গুলো সেইগুলোকে আমরা ডিটেক্ট করছি। হ্যাঁ, ইনসিডেন্ট ইলেকট্রন গুলোকে যদি 54 ভোল্টে অ্যাক্সিলারেট করো, তাহলে ইনসিডেন্ট ইলেকট্রনের এনার্জি কত? 54 ইলেকট্রন ভোল্ট।
হ্যাঁ। ইনসিডেন্ট ইলেকট্রনের এনার্জি হচ্ছে 54 ইলেকট্রন ভোল্ট। আমার ডিটেক্টরটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে এই স্ক্যাটার্ড ইলেকট্রন গুলো যাদের এনার্জি এই 54 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি তাদেরকেই ডিটেক্ট করবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমরা এমন ভাবে সেটআপটাকে ডিজাইন করেছি যাতে করে 54 ইলেকট্রন ভোল্ট এনার্জি যে স্ক্যাটার্ড ইলেকট্রন সেইগুলোকে এটা ডিটেক্ট করতে পারে। ঠিক আছে স্যার। কন্টিনিউ করি। কি হলো, হ্যাং করে গেল নাকি? শুনতে পাচ্ছ তো সবাই নাকি? আচ্ছা, সব হয়ে গেল রে। হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু আমার মেশিনটা পরে এতে যাচ্ছে না, হ্যাং করে গেছে। রিস্টার্ট দি প্রোগ্রাম, পাওয়ার পয়েন্ট রিস্টার্ট করতে বলছে, ওয়েট করো একটু, ওয়েট করো। কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। এখানের মধ্যে মানে প্রত্যেকটা গ্রাফের মধ্যে হাইয়েস্ট যে ইন্টেন্সিটি সেটা 50 ডিগ্রিতেই কেন? আরেকটু যাই তারপরে বলি, ঠিক আছে? তোমরা যখন ডিফ্র্যাকশন দেখো, ডিফ্র্যাকশনের ইন্টেন্সিটি ভ্যারি করে না বিভিন্ন অ্যাঙ্গেলে ইন্টেন্সিটিটা তো ফল করে বা ভ্যারি করে। ঠিক তো? তার কারণ কি? তার কারণ হচ্ছে তুমি ডিফারেন্ট অর্ডার অফ ডিফ্র্যাকশন দেখছো। এই 50 ডিগ্রিতে ফার্স্ট অর্ডার ডিফ্র্যাকশনটা দেখা যায়, দ্যাট হ্যাজ দি ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। হ্যাঁ, ফার্স্ট অর্ডার যে ডিফ্র্যাকশনটা সেইটার ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম। ওকে, আচ্ছা এটা কি এখনো দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ না স্যার, দেখা যাচ্ছে। না স্যার। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এবার এখন এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বেশ, চলো এই গ্রাফটা কি বোঝা গেল? আমি যে পোলার গ্রাফ বললাম আর ওই কার্টেসিয়ান প্লট বললাম, এইটা বোঝা গেল? হ্যাঁ, পোলার গ্রাফ, ওই ডেভিশন গার্বার পোলার গ্রাফটা স্যার নতুন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। পোলার গ্রাফটা স্যার ওটা নতুন। ওটা কেন করছি? মানে স্যার এটা মানে আজকে শুনলাম তাই বলছি স্যার। কেন পোলার গ্রাফ তোমরা আগে শোনোনি? আর থিটা প্লট করোনি? আর থিটা প্লট করোনি আগে? কি বলছো? নতুন তো শুনবেই ডেফিনেটলি, যত যত এগোবে তত নতুন নতুন জিনিস শুনবে, কিন্তু পোলার গ্রাফ কথাটা নতুন নয়। পোলার গ্রাফ তো তোমরা আগে মানে নামটা শুনেছো, পোলার প্লট। আর থিটা যদি প্লট করো, কিভাবে পোলার কোঅর্ডিনেটকে কিভাবে প্লট করতে হয়, যেমন ভাবে প্লট করা হয় এখানেও ঠিক সেই রকম। আর বলতে আমরা ইন্টেন্সিটিকে বলছি, আর তোমরা যে থিটা বলছো সেটা বেসিক্যালি ফাই। থিটা আর ফাই একই জিনিস, এইটাই আর কি। হ্যাঁ, ওকে চলো। তাহলে আমরা এখান থেকে যে ইনফরমেশনটা পেলাম সেটা এইরকম। ইনফরমেশনটা হচ্ছে এটাই যে ডেভিশন গার্বার এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টে যে নিকেল ক্রিস্টালটার কথা বলা হলো, সেই নিকেল ক্রিস্টালে ইলেকট্রন দিয়েও ডিফ্র্যাকশন পাওয়া সম্ভব, এবং সেই ডিফ্র্যাকশন প্যাটার্নটার ম্যাক্সিমা আছে। ডিফ্র্যাকশন প্যাটার্নটার ম্যাক্সিমা হয় কখন? যদি ইলেকট্রন গুলোকে আমরা 54 ভোল্টে অ্যাক্সিলারেট করি এবং 50 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিফ্র্যাকশনটাকে অবজার্ভ করি। Diffraction maxima appears at an angle 50 degree relative to the incident beam direction, and this happens when the electrons are accelerated to a potential 54 volt. Okay, এবার এখানে আমরা কিছু ক্যালকুলেশন করব, করে আর্গু করব যে ডিভিশন গার্বার এক্সপেরিমেন্টটা ডি ব্রগলি হাইপোথিসিসটাকে এস্টাবলিশ করেছিল।
দেখো এখানে বেসিক্যালি ক্রিস্টালোগ্রাফিক প্লেনকে দেখানো হয়েছে। এই যে ডট গুলো দেখতে পাচ্ছ, সেই ডট গুলো একটা ক্রিস্টালের যে অ্যাটম, সেই অ্যাটম গুলোকে রিপ্রেজেন্ট করছে। একটা ক্রিস্টালের মধ্যে অ্যাটম বা গ্রুপ অফ অ্যাটমস এর পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট থাকে। তো এই অ্যাটম বা গ্রুপ অফ অ্যাটমস যাদের পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট অবজার্ভ করা যায়, সেইগুলোকে আমরা এইরকম স্কিমেটিক্যালি পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এই পয়েন্টগুলোকে আমরা ল্যাটিস পয়েন্ট বলে থাকি। এই পয়েন্টগুলোকে ল্যাটিস পয়েন্ট বলে থাকি। ঠিক আছে। এবার এই ল্যাটিস পয়েন্ট গুলো দিয়ে আমরা সেট অফ প্যারালাল প্লেনসও ড্র করতে পারি। এখানে যেটা দেখছো স্ট্রেট লাইন দিয়ে এইরকম প্যারালাল কতগুলো প্লেনকে দেখানো হয়েছে, এইগুলোকে ল্যাটিস প্লেন বা ক্রিস্টালোগ্রাফিক প্লেন বলা হয়। আরো ভালো করে ছবি থেকে দেখো, এখানে স্মল ডি দিয়ে কি বোঝানো হয়েছে। স্মল ডি দিয়ে বেসিক্যালি দুটো অ্যাডজেসেন্ট প্যারালাল প্লেনের মধ্যে সেপারেশনকে দেখানো হয়েছে। এটাকে বেসিক্যালি ল্যাটিস প্লেন সেপারেশন বলা হয়। ল্যাটিস প্লেন সেপারেশন বলা হয়। আর ক্যাপিটাল ডিটা কি রিপ্রেজেন্ট করছে? ক্যাপিটাল ডি কি রিপ্রেজেন্ট করছে? দুটো ল্যাটিস পয়েন্টের মধ্যে সেপারেশন, এটাকে ল্যাটিস স্পেসিং বলা হয়। ক্যাপিটাল ডিটা হচ্ছে ল্যাটিস স্পেসিং, আর স্মল ডিটা হচ্ছে ল্যাটিস প্লেন সেপারেশন। ওকে। এখানে এই ক্রিস্টালোগ্রাফিতে একটা ফেমাস ল, একটা খুব পপুলার ফর্মুলা, খুব মানে ওয়েল ইউজ ফর্মুলা রয়েছে, যেটাকে আমরা ব্র্যাগস ল বলে থাকি আর কি। হ্যাঁ, ব্র্যাগস লটা হচ্ছে এটা, 2d sin থিটা ইকুয়ালস টু n ল্যামডা। 2d sin থিটা ইকুয়ালস টু n ল্যামডা। কিভাবে ভ্যালুগুলোকে ডিফাইন করা হয়েছে একটু খেয়াল রাখো। এটা যদি তোমার এই ল্যাটিস প্লেন সেপারেশনকে রিপ্রেজেন্ট করে এবং থিটাটা যদি গ্ল্যান্সিং অ্যাঙ্গেল হয়, তাহলে nth order diffraction corresponding to a wavelength lambda appears, corresponding to a wavelength lambda appears uh, nth order diffraction corresponding to lambda appears such that 2d sin theta equals to n lambda. এই যে থিটা, এই থিটাটাকে গ্ল্যান্সিং অ্যাঙ্গেল বলা হয়। অর্থাৎ ল্যাটিস প্লেন, এই যে ল্যাটিস প্লেন, সেই ল্যাটিস প্লেনের রেসপেক্টে স্ক্যাটার্ড বিম ডিরেকশন অথবা ইনসিডেন্ট বিম ডিরেকশন, এই যে অ্যাঙ্গেলটা করে সেটাকে বেসিক্যালি গ্ল্যান্সিং অ্যাঙ্গেল বলা হয়। তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এটা একটা ফর্মুলা পরে যখন ক্রিস্টালোগ্রাফি করবে সেখানে এটা দেখবে 2d sin theta equals to n lambda. এটা হচ্ছে ল্যাটিস প্লেন সেপারেশন, থিটাটা গ্ল্যান্সিং অ্যাঙ্গেল, nth order diffraction maxima corresponding to wavelength lambda appears such that 2d sin theta equals to n lambda. এটাকে আমরা ব্র্যাগস ল বলে থাকি। এবার এখানে ছবিটা থেকে দেখো ভালো করে, এই যে ছোট্ট ট্রায়াঙ্গেলটাকে দেখানো হয়েছে, এখানে স্মল ডি, ক্যাপিটাল ডি, আলফা, এগুলোকে সব মার্ক করা হয়েছে। জিওমেট্রি থেকে খুব সহজেই বুঝতে পারছো, স্মল ডি ইকুয়ালস টু ক্যাপিটাল ডি ইনটু সাইন আলফা। নেক্সট কন্টিনিউ করা যাক। এই আলফার সাথে থিটা, থিটা রিলেশনটা কি বলতো? দেখো, আলফা প্লাস থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। আলফা প্লাস থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এই ব্র্যাগস লতে যেটা ছিল, সেখানে এই থিটাটাকে রিপ্লেস করা যাক বাই 90 মাইনাস আলফা। আর যেটা ডি ছিল, সেই ডিটাকে রিপ্লেস করা যাক বাই ডি, ক্যাপিটাল ডি সাইন আলফা। হয়েছে? তাহলে সাইন 90 মাইনাস আলফা কোসাইন আলফা ইন্টু টু, সেটা সমান কত? সাইন টু আলফা। সো এন আলফা ইকুয়ালস টু ডি ইন্টু সাইন 2 আলফা। আরো ভালো করে ছবি থেকে দেখো, এই আলফা সেটা মিলে কি হচ্ছে? ফাই, যেটাকে আমরা আগে ছবিতে ফাই দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম। ফাইটা আমাদের আগের ডায়াগ্রামে কি বোঝাচ্ছিল? দি অ্যাঙ্গেল বিটুইন দি ইনসিডেন্ট বিম এন্ড দি স্ক্যাটার্ড বিম। তো ন্যাচারালি 2 আলফাটাকে আমরা ফাই দিয়ে রিপ্লেস করতে পারি। অর্থাৎ ব্র্যাগস লটাকে রিরাইট করা যেতে পারে অ্যাজ এন ল্যামডা সমান ডি সাইন ফাই, বা ডি সাইন ফাই সমান এন ল্যামডা। যদি কোনো একটা সিঙ্গেল ক্রিস্টালের দুটো পরপর ল্যাটিস পয়েন্টের মধ্যে সেপারেশন ক্যাপিটাল ডি হয়, nth order diffraction maxima corresponding to wavelength lambda will appear such that d sin phi equals to n lambda, যেখানে পাইটা হচ্ছে ইনসিডেন্ট বিম আর স্ক্যাটার্ড বিমের মধ্যেকার অ্যাঙ্গেল। এরকম ভাবে তাহলে আমরা ব্র্যাগস লটাকে রিরাইট করে ফেলতে পারি। ওকে। এবার ডেভিশন গার্মার এক্সপেরিমেন্টে সিঙ্গেল নিকেল ক্রিস্টাল ইউজ করা হয়েছিল, যেটা ওয়েল স্টাডি। এক্স রে ক্রিস্টালোগ্রাফি থেকে এই সিঙ্গেল নিকেল ক্রিস্টালের যে স্ট্রাকচারটা, সেটা খুব সুন্দরভাবে স্টাডি করা ছিল অ্যাট দ্যাট টাইম। সেখান থেকে যে ভ্যালুটা জানা ছিল যে ক্যাপিটাল ডি 2.15 অ্যাংস্ট্রম। একটা সিঙ্গেল নিকেল ক্রিস্টালে দুটো ল্যাটিস পয়েন্টের মধ্যে যে মিনিমাম সেপারেশন, সেটা 2.5 অ্যাংস্ট্রম। তাহলে ডিফ্রাকশন ম্যাক্সিমাটা ন্যাচারালি কোথায় থাকবে? n equals to 1 এর জন্য। সব থেকে বেশি পাবো, অকার্স এট অ্যান অ্যাঙ্গেল 50 ডিগ্রি। ওকে।
এবার তাহলে ল্যামডা ভ্যালুটা কত? ইউজ দ্যাট ফর্মুলা, আমরা যে ফর্মুলাটা আগে ডিরাইভ করে এলাম, n ল্যামডা সমান g ইন্টু সাইন ফাই, এখানে পুট ফাই ইকুয়ালস টু 50 ডিগ্রি, ফাইটা 50 ডিগ্রি বসিয়ে দাও, ক্যাপিটাল ডিটা 2.15 অ্যাংস্ট্রম বসিয়ে দাও, এনটা 1 বসিয়ে দাও, তাহলে দেখো ল্যামডা ভ্যালুটা পাওয়া যায় 1.65 অ্যাংস্ট্রম। ডেভিশন গার্বার এক্সপেরিমেন্টে যে অবজারভেশনটা, সেই অবজারভেশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট অর্ডার ডিফ্লেকশন অ্যাপিয়ার্স অ্যাট অ্যান অ্যাঙ্গেল 50 ডিগ্রি। এবার সিঙ্গেল নিকেল ক্রিস্টালে ক্যাপিটাল ডি জানা আছে, সেখান থেকে আমরা ল্যামডা ভ্যালু কত এটা বলে দিতে পারি। তাহলে দি মোমেন্টাম অফ দি ইলেকট্রন, এবার এবার দেখো এটা এটা তাহলে ল্যামডাটা বোঝা গেল আর কি, যে যদি এই 50 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিফ্রাকশন ম্যাক্সিমা পেতে হয় তাহলে এইরকম 1.65 অ্যাংস্ট্রমের একটা ওয়েভলেন্থ থাকতে হবে। এবার দেখা যাক যে অ্যাকর্ডিং টু ডি ব্রয় হাইপোথিসিস 54 ভোল্ট অ্যাক্সিলারেটিং পটেনশিয়ালে যদি ইলেকট্রনকে অ্যাক্সিলারেট করা হয় তার সাথে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থটা কত? উই ক্যান ক্যালকুলেট দি মোমেন্টাম। মোমেন্টাম ইজ সিম্পলি রুট ওভার অফ 2me, কে রিপ্লেস করো বাই ই ইন্টু ভি, ভ্যালুগুলোকে বসিয়ে দাও, মাস বসিয়ে দাও, ইলেকট্রনের মাস, ইলেকট্রনের চার্জ ইন্টু অ্যাক্সিলারেটিং পটেনশিয়াল, এই ভ্যালুগুলো বসালে মোমেন্টামটাকে ক্যালকুলেট করতে পারলে। এবার ডি ব্রগলি হাইপোথিসিসটাকে ভ্যালিড ধরে নিয়ে ইউ ক্যালকুলেট দি ল্যামডা, ম্যাটার ওয়েভ তার ওয়েভলেন্থটাকে ক্যালকুলেট করো, সেইটাকে ক্যালকুলেট করো h বাই পি 1.67 অ্যাংস্ট্রম। তাহলে বুঝতে পারছো যে ডি ব্রগলি ডেভিশন গার্বার এক্সপেরিমেন্টের যে রেজাল্টটা পাওয়া গেছে সেইটা ডি ব্রগলি হাইপোথিসিসের সাথে কনসিস্টেন্ট। এই পার্টিকুলার অ্যাঙ্গেলে যদি আমাদের ফার্স্ট অর্ডার ডিফ্রাকশন নিকেল ক্রিস্টালে পেতে হয় তাহলে সেই ওয়েভলেন্থটাকে 1.65 অ্যাংস্ট্রম হতে হবে। আর যদি আমরা ধরে নিই যে ডি ব্রগলি হাইপোথিসিসটা কারেক্ট, তাহলে তার সাথে অ্যাসোসিয়েটেড যে ম্যাটার ওয়েভ তার ওয়েভলেন্থ 1.67 অ্যাংস্ট্রম। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে ডি ব্রগলি হাইপোথিসিসটা ডেভিশন এক্সপেরিমেন্টের যে রেজাল্ট তার সাথে কনসিস্টেন্ট। তোমরা দেখবে আমি ওই আগের যে স্টাডি মেটেরিয়াল যে লেকচার স্লাইড গুলো দিয়েছিলাম সেখানে ডেভিশন গার্বার এক্সপেরিমেন্টের জন্য নোবেল অ্যাওয়ার্ডেড হয়েছিল। এটা জন্যই বললাম যে এটাকে একটা ল্যান্ডমার্ক এক্সপেরিমেন্ট হিসাবে ভাবা হয়। ওকে, কোনো কোয়েশ্চেন? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ বলো কোনো কোয়েশ্চেন আছে কিনা বাকিদের? ঠিক আছে, তাহলে মোটামুটি এখান পর্যন্তই থাক, পরের দিনকে আমরা এই জায়গাটা থেকে কন্টিনিউ করবো আর কি। একটা কোয়েশ্চেন তোমরা নিশ্চয়ই ক্লাস 12 পড়ার সময় ফেস করে এসেছো বা তোমাদের টিচাররা নিশ্চয়ই বলেছেন যে ম্যাটার ওয়েভটা অ্যাকর্ডিং টু ডি ব্রগলি হাইপোথিসিস অ্যাসোসিয়েটেড উইথ অল মেটেরিয়াল পার্টিকেলস। কাজেই এটা যেমন ইলেকট্রনের মোশনের সাথে অ্যাসোসিয়েটেড, তেমনি আমরা যখন মুভ করছি আমাদের সাথেও এটা অ্যাসোসিয়েটেড। তো ইলেকট্রনের সাথে অ্যাসোসিয়েটেড যে ডি ব্রগলি ওয়েভলেন্থ সেটাকে আমরা এরকম ভাবে ডিটেক্ট করতে পারি। আমরা দেখলাম যে ডেভিশন গার্বার এক্সপেরিমেন্ট একটা এক্সপেরিমেন্ট যার থ্রুতে জিনিসটাকে বোঝা যায়। ঠিক একই রকম ভাবে জিপি থমসন এর একটা এক্সপেরিমেন্ট হয়েছে, থমসন এক্সপেরিমেন্ট বলা হয়, ইন্টারেস্টেড হলে তোমরা দেখতে পারো। সেখান থেকেও এই ইলেকট্রনের সাথে অ্যাসোসিয়েটেড ডি ব্রগলি ওয়েভলেন্থকে ডিটেক্ট করা যায়। তো why is it not possible to detect the wavelength or the matter wave associated with the motion of macroscopic object? যেগুলো ম্যাক্রোস্কোপিক অবজেক্ট তাদের সাথে অ্যাসোসিয়েটেড ওয়েভগুলোকে ডিটেক্ট করা সম্ভব নয় কেন? জিজ্ঞেস করেছো কখনো এই কোশ্চেনটা? স্যার কারণ ওয়েভলেন্থটা অনেক ছোট হতো। ওয়েভলেন্থটা অনেক ছোট, একদমই তাই। যদি তুমি ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করে দেখতে পারো। একটা ম্যাক্রোস্কোপিক অবজেক্টের জন্য ডি ব্রগলি ওয়েভলেন্থটা কত সেটা তোমরা নিজের একটা ক্যালকুলেট করে দেখতে পারো। ধরো তোমার কোনো একটা 1 কেজি মাস রয়েছে, সেই 1 কেজি মাসকে তুমি সে 10 মিটার পার সেকেন্ড একটা ভেলোসিটি দিয়ে প্রজেক্ট করবে। 10 কেজি একটা মাস রয়েছে, সেটাকে তুমি, সেটা খুব সহজ না বুঝতে পারছো, 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি ইম্পার্ট করা একটা 10 কেজি অবজেক্টকে। যাই হোক, আমি একটা জাস্ট রাফ আইডিয়া বলছি আর কি। 1 কেজি মাসই ধরো না, 1 কেজি মাসকে তুমি 10 মিটার পার সেকেন্ড একটা ভেলোসিটি দিয়ে প্রজেক্ট করবে।
তাহলে তার লিনিয়ার মোমেন্টাম ক্যালকুলেট করো, তার সাথে ডি ব্রগলি ওয়েভলেন্থ বের করে ফেলো। দেখতে পাবে যে সেই ডি ব্রগলি ওয়েভলেন্থটা অফ দি অর্ডার অফ 10 টু দি পাওয়ার -30, -34, -35 মিটার, এতটাই ছোট। আমরা দেখেছি যে যখনই কোনো ওয়েভ প্রপার্টিকে ডিটেক্ট করব, যে কোনো ওয়েভ প্রপার্টিকে যদি ডিটেক্ট করতে হয়, উই হ্যাভ টু থিঙ্ক অফ অ্যান ইন্টারফিয়ারেন্স অর ডিফ্রাকশন কাইন্ড অফ এক্সপেরিমেন্ট। দেখো এখানেও কিন্তু তাই, ওয়েভ প্রপার্টিটাকে ডিটেক্ট করার জন্য আমরা এরকম ডিফ্রাকশন টাইপের একটা এক্সপেরিমেন্টের কথা ভাবলাম, এরকম একটা এক্সপেরিমেন্টকে ইমপ্লিমেন্ট করলাম। তো যেকোনো ওয়েভ প্রপার্টিকে যদি ডিটেক্ট করতে হয়, ইউ হ্যাভ টু থিঙ্ক অফ অ্যান ইন্টারফারেন্স অর ডিফ্রাকশন টাইপ অফ এক্সপেরিমেন্ট। কাজেই 10 টু দি পাওয়ার -34 মিটার ওয়েভলেন্থকে যদি ডিটেক্ট করতে হয়, আমাদের যে এক্সপেরিমেন্টাল সেটআপটা দরকার, সেখানে যে স্লিট গুলো দরকার, সেই স্লিট গুলোর উইডথটা কেমন হতে হবে, কম্পারেবল টু দি ওয়েভলেন্থ হতে হবে, নাহলে তো আমরা ডিফ্রাকশন পাবো না। তো ন্যাচারালি কোনোভাবেই এরকম 10 টু দি পাওয়ার -20, 10 টু দি পাওয়ার -25 মিটার উইথের স্লিট বা ওপেন স্পেস ডেভেলপ করাটা সম্ভব না। একটা ক্রিস্টালের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, ক্রিস্টালের ক্ষেত্রে ল্যাটিস প্লেন সেপারেশন বা ল্যাটিস পয়েন্ট সেপারেশনটা কেমন অর্ডারের, অ্যাংস্ট্রম অর্ডারের। কাজেই যে সমস্ত পার্টিকেলের সাথে অ্যাসোসিয়েটেড ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ দি অর্ডার অফ অ্যাংস্ট্রম, তাদের এক্সিস্টেন্সটা, তাদের সাথে অ্যাসোসিয়েটেড ম্যাটার ওয়েভস, এই এক্সিস্টেন্সটাকে আমরা ডিটেক্ট করতে পারবো। ইভেন যদি এই এক্সপেরিমেন্টটা প্রোটন দিয়ে ভাবা হতো, তাহলে কিন্তু সম্ভব হতো না। তার কারণ কি, প্রোটনের মাসটা ইলেকট্রনের মাসের থেকে অনেক বেশি, আপনি 2000 টাইমস লার্জার। সুতরাং প্রোটনগুলোকে যদি আমরা ওই রকম পটেনশিয়ালে অ্যাক্সিলারেট করতাম, বুঝতে পারছো ইলেকট্রনের যে ওয়েভলেন্থ, ডি ব্রগলি ওয়েভলেন্থ পেয়েছি, প্রোটনের ক্ষেত্রে এই ওয়েভলেন্থটা উড বি স্মলার বাই এ ফ্যাক্টর অফ অ্যারাউন্ড 1000। সেক্ষেত্রে কিন্তু আর এই ক্রিস্টালের মধ্যে এরকম ধরনের কোনো ডিফ্রাকশন টাইপের ফিনোমেনা পাওয়া যেত না। এই জন্য আমরা যখন মাইক্রোস্কোপিক পার্টিকেলের কথা বলি, সাবঅ্যাটমিক পার্টিকেলের কথা বলি, সেক্ষেত্রে এই ম্যাটার ওয়েভ, তার এক্সিস্টেন্স বলো বা তার এটা কনসিডারেশনটা বিকামস রেলিভেন্ট। ইন দি ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড ইট ইজ নট রেলিভেন্ট। After all, quantum mechanics is for the subatomic particles, not for the macroscopic world. Classical physics is very strong to explain the dynamics of macroscopic objects. Microscopic objects, subatomic particles এর ক্ষেত্রে classical approachটা fail করে. That is why we need to adopt a different formalism. We need to study quantum mechanics. Okay.